অচিরেই আবার নিজের রাগ সংবরণ করে ফিরে হুরায়রার দিকে তাকায়। গম্ভীর দৃষ্টিতে হুরায়রাকে কিছু সময় পর্যবেক্ষণ করে হঠাৎ হাত থেকে কফির মুখটা এক প্রকার কেড়ে নেয় সে। আচমকা এমন কিছু ঘটতে দেখে চমকে ওঠে হুরায়রা। কিছু বুঝে ওঠার আগেই ইয়াদ গরম কফির গড়গড় করে তার হাতে ঢেলে দেয়। হুরায়রা চিৎকার করে উঠতে নিলে মুখ চেপে ধরে। প্রচণ্ড জ্বালায় চোখ ছলছল করে ওঠে হুরায়রার। ইয়াদ তাতেও খুব একটা মায়া প্রদর্শন করল না, বরং ঝলসে যাওয়া জায়গা মুঠিবদ্ধ করে চেপে ধরে। মুখের জোয়ার শক্ত করে বলল, তোর প্রতি অধিকারবোধটা আমার কতটুকু সেটা হয়তো তোর ধারণার বাইরে। কারো প্রতি অধিকারবোধ জন্মাতে তার প্রতি সহানুভূতির প্রয়োজন পড়ে না। তুই আমার সহানুভূতি নস, আমার তৃষ্ণা তোর হৃদয়ের এক ফোঁটা শিশির জল। বলেই হুরায়রাকে ঝাঁকি মেরে ছেড়ে দিল। হুরায়রা ছিটকে গিয়ে মেঝেতে পড়ে কোকিয়ে ওঠে। হাতের যন্ত্রণা আধা মরা হয়ে মেঝেতে পড়ে থাকতে দেখেও সে একবার ফিরে দেখল না। হুরায়রা অসহায় ভঙ্গিতে তার দিকে তাকিয়ে চোখের জল ছেড়ে দিল। এই মুহূর্তে হুরায়রার হাতের যন্ত্রণার থেকে মনের যন্ত্রণায় বেশি পীড়া দিতে লাগলো। বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পরেও ইয়াদের মধ্যে সেভাবে কোনো পরিবর্তন দেখা গেল না। ইয়াদের এমন আচরণ আর নিতে পারল না হুরায়রা। লোকটার এমন হৃদয়হীনতা দেখে অন্তরাত্মা যেন শুকিয়ে এলো তার। কোনো মতে কান্না দমিয়ে রেখে মুখ খুলে বলল, আপনার মাঝে কি হৃদয় বলতে কিছুই নেই? হুরায়রার কথায় পুরো কুঞ্চিত করে তাকায় ইয়াদ। ইয়াদের তাকানো দেখে মনে মনে আহত হলো হুরায়রা। সে বুঝতে পারে না ইয়াদ তাকে কষ্ট দিয়ে কি সুখ অনুভব করে। হাতে জ্বালা করছে? নির্লিপ্তভাবে বলল ইয়াদ। হুরায়রা বিনা বাক্য ব্যয় মাথা নাড়ল শুধু। দীর্ঘশ্বাস ছেড়ে কয়েক পা এগিয়ে আলমারি থেকে ফার্স্ট এড বক্স বের করে জায়গায় ফিরে এসে হুরায়রাকে বসতে ইশারা করলো। হুরায়রা বিনা বাক্য ব্যয় ইয়াদের সামনে এসে বসে। ইয়াদ বলল, হাত দেখা দেখি কতটা পুড়েছে। হুরায়রা ইয়াদের দিকে হাত বাড়িয়ে দিয়ে চোখের পানি ছেড়ে দিল। এতক্ষণ সে যেটা চেপে রেখেছিল একটু যত্ন পেতেই সেটা হুড়হুড় করে বেরিয়ে এলো। খুব কান্না পাচ্ছে তার। হাতের জ্বালাটাও কেমন বাড়ছে, সাথে ভিতর থেকে কান্না সব দলা পাকিয়ে বেরিয়ে আসতে চাইছে। ইয়াদ সযত্নে তার হাতের মলম লাগিয়ে দিয়েছে। তাতে যেন একটু শান্তি ফিরে পেল হুরায়রা। তবুও তার কান্নার বাঁধ মানতে চাইছে না। সকল রাগ, অভিমান আর ভালোবাসা যেন কান্না হয়ে বেরিয়ে আসছে। মুহূর্তেই ফুপিয়ে কেঁদে উঠল সে। আচমকা তাকে কাঁদতে দেখে হতবিহ্বল হয়ে উঠে দাঁড়ালো ইয়াদ। বলল, কি হলো, কাঁদছিস কেন? হুরায়রা নাক টেনে টেনে বলল, আপনি সব সময় এমন করেন কেন আমার সাথে? কথার অবাধ্য হওয়া আমার মোটেই পছন্দ না। কই, হুমাশা যখন আপনার কথা শুনে না তখন তো আপনি ওকে এমন শাস্তি দিতে যান না, তবে আমার সাথে এমন কেন? হুরায়রার কথায় কোনো জবাব করল না ইহাদ। চুপচাপ হাতে মহলম লাগিয়ে দিল। বলল, এখন জ্বালা কমেছে? হুরায়রা মাথা নাড়িয়ে হ্যাঁ জানাতেই আবার বলল, তবে এবার যা। আসুন, এটাই তোর জন্য শেষ ওয়ার্নিং। এরপর যদি ভুলেও আম বাগানের নাম তোর মুখে শুনেছি, তবে গরম কফি আর হাতে নয়, তোর ঠোঁটে ঢালবো। ইশরাক ইহতিসামের কেবিন থেকে বের হতেই অরার মুখোমুখি হলো নাবাদ। অরাকে দেখে আজ বেশ খুশি বলে মনে হচ্ছে। নাবাদকে দেখে আরো প্রফুল্ল হয়ে উঠল। Hi Navad. Hello. Navad, now I am so excited. I'm so happy. অনেকটা খুশি হয়ে বলল অরা। নাবাদ অরার এত খুশি হওয়ার কারণ বুঝতে না পেরে মুখে বিরক্ত বোধ ফুটিয়ে একটা ফ্যাকাশে হাসি দিল। ছাড়ো নাবাদ, মিস্টার ইহাদ আমার কল ধরেছে। কি হচ্ছে জানো? নাবাদ পুরো বিষয়টা ততক্ষণে বুঝতে পারল। আর অরার খুশির পিছনের আসল কারণটা ঠিক কি। I cannot believe this. যে মিস্টার ইহাদ আমার ফোন ধরেছে, আমাকে বলেছে তোমাদের সবার সাথে যেন আমিও গ্রামে যাই। উফ, উনি যে আমাকে এমন একটা অফার দিবে আমি তো ভাবতেও পারিনি। ওহ আচ্ছা, ঠিক আছে। এই কি, কোথায় যেতে বলেছে? তোমাদের সাথে গ্রামে যেতে, প্রজেক্টের কাজের জন্য। উফ, ভাইয়া যে কি, একে কেন আবার গ্রামে নিয়ে যেতে বলছে? এই কিছু বললে?
না, আপনাকে কিছু বলিনি। সকাল সকাল এমন একটা সারপ্রাইজ পাবো আমি সত্যি ভাবতে পারিনি। মিস্টার ইরাদ নিজে আমাকে বলেছে। বলে খুশিতে আত্মহারা হয়ে উঠল অরা। এই মরেছে, এখন কি হবে? তিয়াশা কোথায় গেল? লোক কামড়াতে কামড়াতে এদিক ওদিক দেখে অরার দিকে তাকিয়ে জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে স্থান ত্যাগ করলো নাবাদ। হন্তদন্ত হয়ে তিয়াশার কেবিনে এলো নাবাদ। নাবাদকে এমন পরিস্থিতিতে দেখে বেশ অবাক হলো তিয়াশা। কিছুটা সন্ধিয়ান হয়ে বলল, কিছু হয়েছে নাবাদ? ভাইয়া কি কাজটা জেনে করেছে নাকি না জেনে করেছে বলতে পারো? মানে কি হয়েছে? আরে বলছি শোনো। কি হয়েছে না বললে বুঝবো কি করে? ভাইয়া ওরাকে আমাদের সাথে গ্রামে নিয়ে যেতে বলেছে। ঠিক বলেছে। এই কি বলেছে? ওরাকে নিয়ে গ্রামে? তার বলছি কি? কখন বলেছে? কাকে বলেছে এই কথা ইয়াদ? ওরাকেই বলেছে। ও নো, এই সাইকো ওরাকে সেখানে নিয়ে কি বিপদে পড়বে নাকি? ইয়াদকে ফোন করো তাড়াতাড়ি। এ তো ইয়াদ ইয়াদ করে সারাদিন মাথা খেয়ে ফেলে। জানি না গ্রামে গিয়ে ভাইয়াকে পেয়ে কি করবে। কিছুই করবে না মানে? ইয়াদকে কল করে বল যে ওরা আমাদের সাথে গ্রামে যাচ্ছে না। ওকে, বাট ভাইয়া যদি না মানে? তুমি আগে ওকে ফোনটা তো করো। নাবাদ কল করতে ইয়াদের ফোন দুবার পেজে কেটে গেল। ইয়াদকে ফোনে না পেয়ে হতাশ দৃষ্টিতে তিয়াশার দিকে তাকালো নাবাদ। তিয়াশা মাথায় হাত দিয়ে কিছু একটা ভেবে নাবাদকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, ইয়াদ নিজেই তো ওরাকে যেতে বলেছে, রাইট? তেমনটাই তো বললো। তাহলে চাপ নিও না। মানে? ইয়াদ যা করে খুব ভেবে চিন্তেই করে, তো ওরার গ্রামে যাওয়ার ডিসিশনটাও হয়তো খুব ভেবে চিন্তেই নিয়েছে। এর পিছনে কিছু কারণ তো অবশ্যই আছে। তুমি ঠিক বলেছো। তাছাড়া আরেকটা বিষয় খুব ভাবাচ্ছে। কোন বিষয়ের কথা বলছো তুমি? নিউ প্রজেক্টের ফাইলটা, যেটা ওরা হ্যান্ডেল করছিল। আমি যা ভাবছি তুমিও কি সেটাই ভাবছো? শুধু তোমার কিংবা আমার ভাবনা নয়, এই ব্যাপারটা বাবাকেও ভাবাচ্ছে। তবে আমার মনে হয় ভাইয়া বিষয়টা পুরোপুরিভাবে জানে, তাই ওরাকে গ্রামে নিয়ে যাওয়ার ডিসিশন নিয়েছে। তা হতে পারে, সে যাই হোক, এবার কি উঠবে? কোথায় যাবে? কোথায় যাবে মানে? বাসায় যাব। কয়টা বাজে খেয়াল আছে? নাবাদ ঘড়ির দিকে তাকিয়ে মাথা দুলিয়ে বলল, তবে চলো। পিচঢালা রাস্তায় অতিক্রান্ত করে গাড়ির সামনে এগিয়ে যাচ্ছে। গাড়ির সিটে মাথা এলিয়ে বাহিরের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে তিয়াশা। শহরের ব্যস্তময় অলি গলিগুলো মানুষে গিজগিজ করছে। হকাররা ফুটপাত দখল করে সেখানে দোকান খুলে বসেছে। লোকজন যে যার কর্ম ব্যবস্থায় ছুটে চলেছে এদিক থেকে ওদিক। মাঝে মাঝে বিরামহীন শহরটাকে বড্ড প্রাণহীন বলে মনে হয় তিয়াশার। শহরের প্রাচুর্যতার অভাব না থাকলেও সেখানে সজীবতার বড়ই অভাব। মানুষ যেন আর অমানুষ নয়, রক্ত মাংসে গড়া রোবট হয়ে গেছে। শহরের এই যান্ত্রিক জীবন চলতে চলতে হাঁপিয়ে উঠেছে তিয়াশা। নিজেকেও আজকাল যান্ত্রিক মানব বলে মনে হয় তার। যেখানে কোনো হাসি নেই, নেই কোনো প্রাণ চঞ্চলতা। সর্বক্ষণ ভালো থাকার অভিনয় করতে করতে হাঁপিয়ে উঠে তবুও ভালো থাকার মুখোশের আড়ালে নিজেকে আড়াল করে রাখতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। অকারণেই তিয়াশার মন বিষাদের পরিপূর্ণ হয়ে উঠল। দূরে কয়েকটা দ্বারকাক দেখে তিয়াশা সেদিকে পূর্ণ নজর দিল। দ্বারকাকগুলো কারেন্টের তারে এসে উড়ে বসেছে। কয়েকটা আবার উড়ে গিয়ে ডাস্টবিনে বসেছে খাবারের সন্ধানে। কাক শব্দের মুখরিত করছে চারপাশ। শহরের মানুষগুলোর মতো তার কাকগুলো খাবারের সন্ধানে এদিক হতে ওইদিক ছোটাছুটি করছে। খাবার খুঁজতে কতই না ব্যস্ততা তারা। দেখে ভিতর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো তার। ছোট্ট এই জীবনকালে বেঁচে থাকার কত লড়াই চারিদিকে। নানান ঘাত প্রতিঘাত আর প্রতিকূলতার সাথে লড়াই করে জীবনযুদ্ধে জয়ী হওয়ার কতই না স্বপ্ন দেখে মানুষ। তবুও কি তারা জয়ী হয়, নাকি জীবনে নিদারুণ সংগ্রামে পরাজিত সৈনিক হয়ে পৃথিবী নামক যুদ্ধর ময়দান থেকে চিরবিদায় নেয়?
নিজের এই ছোট্ট আয়ুষ্কালে নানান অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে তিয়াশা নিজেও। নিজের জীবনেও কম ঝড়ঝাপটা সে সহ্য করেনি। বেঁচে থাকার লড়াইয়ে সেও করেছিল প্রতিনিয়ত, কিন্তু দিন শেষে কি সে জয়ী হতে পেরেছে? নিজের মনে প্রশ্ন করে একটা লম্বা শ্বাস নিল সে। দেখতে দেখতে বাড়ির সামনে এসে গাড়ি থামলো। তিয়াশা এখনও কিভাবে চিন্তায় মগ্ন। নবাব তিয়াশার এমন মূর্তি দেখে বলল, কোনো সমস্যা হয়েছে কি তিয়াশা? এই তিয়াশা, তোমাকে কিছু বলছি, আমি শুনতে পাচ্ছ? নাবাদের কথা কর্ণপাত হতেই বাস্তবে ফিরে এলো তিয়াশা। আমরা চলে এসেছি। অনেকক্ষণ আগেই, কিন্তু তোমার কি হয়েছে বলো তো? পুরো রাস্তায় একটা কথাও বললে না, আবার এসেছি সেই কখন থেকে, তোমায় ডেকে যাচ্ছি, কোনো প্রতিক্রিয়া নেই। কি হয়েছে বলো তো? নাবাদের করা সকল প্রশ্নের জবাব একটা মলিন হাসির মাধ্যমে জানিয়ে দিল তিয়াশা, যার অর্থ নাবাদ বুঝতে পারল না। তিয়াশা আর সময় নষ্ট না করে গাড়ি হতে বেরিয়ে দ্রুত বাড়ির ভিতর চলে গেল। রাতের খাবার টেবিলে বসে গিয়ে এক নতুন বিপদে পড়ল হুরায়রা। সারাদিনের পোড়াহাটটা সবার কাছ থেকে লুকিয়ে গেলেও এখন আর সেটা সম্ভব হলো না। বাবার চোখে শেষমেশ ধরা পড়ে গেল। খাবার টেবিলের কাছে গিয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে সে। ইয়াদ, জাফর আহমেদ এবং মিরাজ আহমেদ তিনজন আগে থেকে সেখানে উপস্থিত ছিলেন। হুরায়রাকে দাঁড়িয়ে থাকতে দেখে জাফর আহমেদ বললেন, তোর হাতে কি হয়েছে হুর? বাবার কথায় চমকে উঠে হুরায়রা। এতক্ষণ সে যেটা ভয়টা পাচ্ছিল ঠিক তাই হলো। কথাই আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। বাবাকে কি জবাব দেবে বুঝতে পারল না হুরায়রা। নত মস্তিষ্কে দাঁড়িয়ে রইল। জাফর আহমেদ মেয়ের জবাব না পেয়ে আরও একবার প্রশ্ন ছুড়ে দিলেন। হুরায়রা কি বলবে ভেবে পাচ্ছিল না। এর মাঝেই রাহেলা বেগম এসে নতুন কাণ্ড বাঁধিয়ে দিলেন। তিনি এক প্রকার চিৎকার করে হুরায়রার হাত খপ করে চেপে ধরলেন, বললেন, ওলো সেরি, তুই হাত পুরাইলি কেমনে? দাদির চিৎকারে কেঁপে উঠল হুরায়রা। এক্ষুনি বৃদ্ধা চিৎকার চেঁচামেচি করে সারা বাড়ি মাথায় তুলবেন। রাহেলা বেগমের চিৎকার শুনে হুমায়রা এবং মালিহা দুজনই রসুইঘর হতে ছুটে এলেন। শাশুড়ির এমন চিৎকারের অর্থ বুঝতে না পেরে দুজনই উভয়ে মুখ চাওয়াচাওয়ি করলেন। বৃদ্ধা ঝাঁঝালো কণ্ঠে বললেন, এই যে তোমরা দুজন সারাদিন তো রসুই ঘরেই দিন কাটাইয়া দাও, ঘরে যে তোমাকে দুইটা মাইয়া আছে সে খবর কি রাখো? কি হয়েছে আম্মা? কি হয়েছে তুমি আমার জিগাও বড় বৌমা। রাহেলা বেগম খেকিয়ে উঠলে হুরায়রার হাত টেনে নিয়ে হুমায়রার সামনে ধরলেন, বললেন, এই দেখো, হাতের দিকে চাইয়া দেখো কতখানি পুড়ছে, দেখো। হুমায়রা মেয়ের হাতের দিকে তাকিয়েই কিছু একটা পর্যবেক্ষণ করলেন। তারপর মালিহাকে ডেকে বললেন। মালিহা ছুটে গেল বরফ আনতে। হুমায়রা মেয়ের হাত ধরে আরও কিছুক্ষণ দেখলেন। মায়ের গম্ভীর মুখ দেখে হুরায়রা কিছুটা ভীত চাহনিতে তাকালো। মায়ের গম্ভীর চেহারা পড়তে খুব একটা দেরি করল না সে। মায়ের এই চাহনি তার খুব পরিচিত। মালিহা বরফ নিয়ে এলে রাহেলা বেগম তাকে ইশারায় সেটা হুরায়রার হাতে লাগাতে বললেন। মালিহা হুরায়রাকে টেনে নিজের কাছে এনে বললেন, ছোট মা, আমার কিছু হয়নি, বরফ লাগাতে হবে না। ওই সেরি, আমার মুখে মুখে তর্ক করস কেন? তুই আমাগরে শিখাইতে হইব যে কি হয়েছে নাকি হয় নাই। এখানে চুপ করে বসে থাক। ছোট বউ, তুমি হাতে বরফ লাগাও। বড় বউ, তাড়াতাড়ি কি একটা ডিম লইয়া আসো, হাতে ডিম ভাঙা লাগাইলে হাতে জ্বালা কমবো। হুমায়রা শাশুড়ির কথা এক পাও নড়লেন না, শুধু এক নজরে ইয়াদের দিকে তাকালেন। খাবার টেবিলে এসে এত বড় হইচই পড়ে গেল হুরায়রাকে নিয়ে, অথচ ইয়াদ কত শান্ত স্থির। ইয়াদকে এতটা স্থির দেখে হুমায়রা বুঝতে বাকি রইল না হুরায়রার সাথে ঠিক কী ঘটেছিল। ইয়াদকে তিনি ছেলের মতো স্নেহ করলেও হুরায়রার প্রতি তার এমন শাসন খুব একটা সহজ চোখে দেখেন না তিনি। আজকের ঘটনা পুরোপুরি না জানলেও আন্দাজ করতে পারছেন হুরায়রার হাত পুড়ে যাওয়ার পিছনে ইয়াদেরই হাত ছিল। এই পুরো ঘটনায় হুরায়রা নির্বাক ছিল। মালিহা হাতে বরফ লাগিয়ে উঠে গেল।
জাফর আহমেদ বেশ কয়েকবার জিজ্ঞাসা করার পরেও হুরায়রা কোনো জবাব করেনি, শুধু অসহায় ভঙ্গিতে ইয়াদের দিকে তাকিয়েছিল। ইয়াদ খুব স্বাভাবিকভাবে নিচের দিকে তাকিয়ে খাবার শেষ করে সেখান থেকে উঠে চলে গেল। হুমায়রা এতক্ষণ দাঁড়িয়েছিলেন। এবার সরাসরি হুরায়রাকে জিজ্ঞাসা করে বললেন, তোমাকে না কতদিন বলেছি আমাকে না বলে রসি ঘরে যাবে না, তবে কেন গেলে? মাকে তুমি করে বলতে শুনে হুরায়রার ভিতরটা মুচড়ে উঠল। হুমায়রা সচরাচর মেয়েকে তুমি করে বলে না, যখন রেগে যান কিংবা রাগ করেন তখনই তুমি করে সম্বোধন করে কথা বলেন। হুরায়রার কি উত্তর দেবে বুঝতে পারল না, শুধু মায়ের দিকে একবার চোখ তুলে দেখল। তার চোখকে ফোটার যেন কান্না বেরিয়ে আসতে তার চোখ ফেটে যেন কান্না বেরিয়ে আসতে চাইছে, তাও সে নিজেকে দামিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করলো। এরই মাঝে ইয়াদ আবার ফিরে এলো, সাথে করে একটা মহলম এনে নানির হাতে ধরিয়ে দিয়ে বলল, আজকাল তুমি খুব ডাইনি প্রকৃতির হয়ে যাচ্ছ, এই নাও এটা তোমার নাতনির হাতে লাগিয়ে দাও। বলে ইয়াদ দোপা বাড়িয়ে আবার থমকে দাঁড়ালো। তারপর জাফর এবং মির্জা আহমেদকে উদ্দেশ্য করে বলল, তোমার এই মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বিদায় করো মামু, আর সাথে তোমার এই মাটিকেও একটা বিয়ে দেওয়ার ব্যবস্থা করো, তাহলে যদি এই বাড়িতে শান্তি ফিরে আসে। ইয়াদের কথায় জাফর আহমেদ মুচকি হাসলেন। তার অভিব্যক্তি কি তা বোঝা গেল না। হুরায়রার তখন পাশে ছিল। ইয়াদের কথার উপর সে দাঁত কিরমির করে বলল, হ্যাঁ, এই বাড়ি থেকে বিদায় হয়ে আপনার বাড়ির পার্মানেন্ট সদস্য হব, দেখে নিয়েন আপনি। ইয়াদ আর চোখে হুরায়রাকে একবার অবলোকন করে পরে সেখান হতে প্রস্থান করল। রাতের নিস্তব্ধতা ক্রমশ বাড়ছে। দূরে কোথাও হতে পাখির কিচিরমিচির শব্দ ভেসে আসছে। রাত জাগা কোনো পাখি হবে হয়তো। রাত গভীর হতে লাগলো। চারপাশের নিস্তব্ধতা ততই বাড়তে আরম্ভ করেছে। পরিশ্রান্ত মানুষগুলো যখন ঘুমিয়ে বিভোর, তখন একজোড়া চোখ তখন অবিশ্রান্তভাবে সামনে থাকা ল্যাপটপ স্ক্রিনে দৃষ্টি নিবদ্ধ করে বসে আছে। স্ক্রিনে একজন অতি সুদর্শন একজন যুবককে সিনেমার স্পিচ দিতে দেখা গেল। বয়স প্রায় 26 কি 27 এদিক ওদিক হবে। যুবকটি দেখতে যতটা সুদর্শন ঠিক ততটাই প্রাণোজ্জ্বল। তার বলা প্রত্যেকটি বাক্য শ্রোতা দর্শকদের মাঝে উন্মাদনা সৃষ্টি করে। বাবা, ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে পুরো কক্ষটি। ল্যাপটপ স্ক্রিনের দিকে এক নাগাড়ে তাকিয়ে থাকতে থাকতে ইয়াদের চোখ দুটো চকচক করে ওঠে। কপালের একপাশে সরু রগগুলো ফুলে শক্ত হয়ে ওঠে। হাত মুঠিবদ্ধ করে নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করার চেষ্টা করল সে। স্ক্রিনের যুবকটি দেয়া বক্তব্যগুলো কর্ণকুহরে যেতেই শরীরের রক্ত টকবক করে ফুটতে শুরু করে। রাগে ইয়াদ বিছানার পাশে থাকা ল্যাপটপ বন্ধ করে দিল। বলল, How dare you, man? How is this possible? How dare you, Mr. Samir? How? আমার কোম্পানির বিরুদ্ধে মোটিভেশনাল স্পিচ দেওয়ার সাহস কি করে হয় তোমার? প্রচণ্ড ক্রোধে বসা থেকে উঠে দাঁড়ায় সে। প্রচুর রাগ হচ্ছে তার। রাগে সারা শরীর থরথর করে কাঁপছে। স্বামীর নামক সুদর্শন যুবকটিকে সে প্রচণ্ড ঘৃণা করে। এতক্ষণ যাবৎ সেমিনারে বলা স্বামীরের বেশিরভাগ কথাই ছিল ইয়াদের বিরুদ্ধে। সেমিনারের একদল মানুষ তার পক্ষ হয়ে কথা বলছে, আর অন্য দল ইয়াদের। এহেসান গ্রুপ অ্যান্ড কোম্পানির ওনার সেলিম এহেসানের একমাত্র ছেলে স্বামীর এহেসান গতকাল রাতে সিডনি থেকে বাংলাদেশে ফিরেছে। পনেরো দিনের সফরে সিডনি গিয়ে 4 দিনের মাথায় দেশে ফিরে এসেছে সে। তার একমাত্র কারণ হিয়াত। প্রায় পেয়ে যাওয়ার টেন্ডারশিপ হাতছাড়া হয়ে যাওয়ার কারণ জানতে পেরে রাতে রাতে দেশে ফিরেছে স্বামীর। ফিরেই সে সেমিনার আয়োজন করে ইয়াদের বিরুদ্ধে নানান উস্কানি মুকুল কথা বলে যাচ্ছে। ঘড়িতে তখন 12টা ছুঁই ছুঁই। জানালার বাহিরে ছাতিম গাছের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে সে। ছাতিমের সরু ডালের উপর প্রায় 2টো পাখি জড়াজড়ি করে বসে থাকতে দেখে ইয়াদ।
আজও তেমন একটি দৃশ্য চোখে ধারণ করলো সে। নিশুতি রাত, চারিদিকে নীলাভ একটা আলো ছড়িয়ে আছে। কে বলেছে রাতের কোনো নিজস্ব কোনো রং নেই? শুধু আধারই তার একমাত্র রং। এই তো ইয়াদ স্পষ্ট দেখতে পাচ্ছে রাতেরও একটা নিজস্ব রং আছে। সে পুরোপুরি আধারে ঢেকে যায়নি। একটা নীলাভ রং চারিপাশটাকে সাজিয়ে রেখেছে। ইয়াদ দেখলো ছাতিমের ডালে তখনও পাখি দুটি জড়াজড়ি হয়ে বসে আছে। হয়তো গোপনে কোনো কথা বলছে একে অপরকে। কে জানে পাখি দুটোর নাম কি? আধারে তো আর ভালো করে তাদের দেখা যায় না, শুধু অস্তিত্বটুকু অনুভব করা যায়। হবে হয়তো নাম না জানা কোনো রাতজাগা পাখি। ইয়াদের খুব ইচ্ছে হলো তাদের গোপন কথাগুলো শুনতে। ইতিমধ্যে রাগটা কিছুটা প্রশমিত হয়ে এলো তার। তবে ভিতরে ভিতরে বেশ অস্থিরতা অনুভব করলো সে। অস্থিরতার কারণটা যে ঠিক কি সেটা খুঁজে পেল না ইয়াদ। অজান্তেই অন্তর্করণ হতে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। জানালা দিয়ে যতদূর দেখা যাচ্ছে সবই আধারে ঘেরা নীলাভ আবরণ। চাঁদহীন আকাশের দিকে তাকিয়ে মুহূর্তে মন খারাপ হয়ে এলো তার। মন খারাপের কারণটাও অজানা। মাঝে মাঝে মন খারাপের বিশেষ কোনো কারণের প্রয়োজন হয় না। মানুষ চাক আর না চাক, কখনো সখনো সেটা খারাপ হবেই। প্রয়োজনে সে কাঁদবে, আবার প্রয়োজনে হাসবে। আর মন, সে তো অবাধ্যতার আরেক রূপ, যার উপর পৃথিবীর কোনো নিয়ম কানুন কিংবা বাধা নিষেধ খাটে না। মন নামক বস্তুটাই বড় অদ্ভুত। ক্ষণে ক্ষণে রূপ বদলাতে তার জুড়ি মেলা ভার। কখনো এই ভালো তো কখনো মন্দ, কখনো আবার উত্তাল, কখনো সে সুধীর। এলোমেলো সব ভাবনাগুলো তাকে অস্থির করে তুলল। অচিরে সে ব্যাকুল হয়ে ওঠে। এই মুহূর্তে তার দুইদণ্ড প্রশান্তির প্রয়োজন, কিন্তু কোথায় পাবে সেই প্রশান্তি? মুহূর্তেই হুরায়রার মুখটা চোখে ভেসে এলো। একটা অন্যরকম অনুভূতি তার মনের কোণে ঢেউ খেলিয়ে চলে গেল। তার কিছু ভাবল না ইয়াদ। ঘর থেকে বেরিয়ে হুরায়রার ঘরের দিকে এগোলো। পাশ ফিরে বেঘরে ঘুমাচ্ছে হুরায়রা। সামনে কয়েকটা চুল এসে মুখের কাজটাই পড়েছে। দেখতে তাকে বড্ড মোহনীয় লাগছে। ড্রিম লাইটের মৃদু আলো তার সৌন্দর্য আরও দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। ইয়াদ ধীর স্থিরভাবে এসে মাটিতে হাঁটু গেড়ে হুরায়রার মাথার কাছে বসল। হুরায়রার মায়াবী নির্মল চেহারার দিকে তাকিয়ে মুহূর্তেই একটা প্রশান্তি অনুভূতি করল সে। সারাদিনের সকল ক্লান্তি আর অবসাদ মুছে দুইদণ্ড শান্তি দিল হুরায়রার ঘুমন্ত মুখখানা। হৃদয়ের গহীনে থাকা উত্তাল সরোবর জোয়ার ভাটার উজাটন শেষ, শান্ত উর্মিমালার দেখা পেল। ইয়াদের মনের মতো শান্তি আর প্রশান্তির সব যেন নিমিষেই মিলিয়ে গেল হুরায়রার ঘুমন্ত মুখপানে দেখে। হুরায়রার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে কেমন একটা ঘোর লেগে এলো ইয়াদের। তার অবাধ্য মন বারবার চাইছে হুরায়রার ললাটে ভালোবাসার পরশ এঁকে দিতে, অথচ না, ইয়াদ সেটা করতে পারল না। কারণ না থাকা ভেবেই সে মুচকি হেসে হুরায়রার পাশ থেকে উঠে আসে। ঘর হতে বেরিয়ে আসার পূর্বে আর একবার হুরায়রার মুখের দিকে তাকিয়ে একটা প্রশান্তির ভরা শ্বাস নেয় ইয়াদ। সে জানে না তার ছোট্ট হুরের মাঝে এমন কি আছে, শুধু জানে দিশাহারা জীবনে হুরি তার একটিমাত্র নাটোরের বনলতা সেন, যে তার তপ্ত হৃদয়ে দুদণ্ড শান্তির ঢেউ বয়ে আনবে। হুরায়রার মুখ পানে তাকিয়ে ইয়াদ আনমনে উচ্চারণ করে বলল, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, হিংহাল সমুদ্র হতে নিশীথের অন্ধকার মালয় সমুদ্রে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকার বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবন্তীর কারুকার্য, অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারিয়েছে দিশা।
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে এতদিন কোথায় ছিলেন। পাখির নীরের মতো চোখ তুলে যাওয়া নাটোরের বনলতা সেন। অ্যালামের উচ্চস্বরে ঘুম ভেঙে গেল তিয়াশার। ঘুম ঘুম চোখে আড়মোড়া ভাঙতেই ঘড়ির দিকে তাকিয়ে ভ্যাবাচাকা খেল সে। ভোর 5:30 বাজে মাত্র। তার যত দ্রুত মনে পড়ে গতকাল রাতে ঘুমানোর আগে সকাল 8টার জন্য অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিল সে। তবে এত সকালে অ্যালার্ম বাজার কারণটা কি সে তৎক্ষণাৎ বুঝে উঠতে না পারলেও পরক্ষণে ঠিকই বুঝতে পারল যে এটা নাবাদের কাজ। নাবাদের হুটহাট এমন বাদরামের জন্যই তার প্রচণ্ড রাগ হতে লাগলো। বিছানা ছেড়ে অন্ধকার হাতড়ে জানালার পাশে গিয়ে দাঁড়ায় তিয়াশা। এখনো ভোরের আলো ঠিক করে ফুটেছে বলে তার মনে হলো না। জানালার কাপড়টা খুলে পর্দা সরিয়ে নিতেই ফুরফুরে শীতল হাওয়া এসে তার গা ছুঁয়ে দিল। বাহিরে ভোরের মৃদু আলোর সাথে স্নিগ্ধ শীতল হাওয়া প্রকৃতিতে যেন নির্মল সজীবতা ভরিয়ে রেখেছে। অজান্তে তার মুখে হাসি ফুটে উঠল। কিছুক্ষণ আগে নাবাদের উপর রাগ হলেও এখন সেটা আর হচ্ছে না। এমন একটা সুন্দর সকাল থেকে দিনের শুরু ভাবতে তিয়াশার মন প্রফুল্ল হয়ে উঠল। দূরে কোথাও কাক ডাকছে। তিয়াশা সেটা কান পেতে শুনল। ধীরে ধীরে পূব আকাশ রক্তিম আভা ধারণ করেছে। তিয়াশার মনে হলো এমন একটা সময়কে বোধহয় কাক ডাকা ভোর বলে লোকে। গল্প উপন্যাসে কাক ডাকা ভোরের কথা অনেক পড়েছে সে। তবে বাস্তবিক জীবনে তার দেখা এই সময়টাকে কাক ডাকা ভোর বলে বাধ্যগম্য হলো। গল্প উপন্যাসে লেখক যে কাক ডাকা ভোরের রোমাঞ্চকর দৃশ্যের কথা বর্ণনা করেন, স্বাভাবিকভাবে সেটা তার চেয়ে বেশি রোমাঞ্চকর। প্রকৃতির এক নিয়ম, কোকিল মানে সুমিষ্টি মধুর সুরেলা কণ্ঠ, আর কাক মানে বেসুরালা। কোকিল মানে সুরেলা কণ্ঠী। এটা একরকম সবারই অবগত, কিন্তু ভোরবেলায় কাকের বেসুরা সুরও যে কতটা মধুর আর সুরালো হতে পারে সেটা হয়তো মনুষ্য জাতির অজানা। তবে হ্যাঁ, এটা ঠিক যে প্রাকৃতিক সেইভাবে অনুভব করা কিংবা দেখার দৃষ্টি হয়তো সকলের এক নয়। তাই তো সবার কাছে প্রাকৃতিক রূপ, রস আর গন্ধ এক রকম নয়। তিয়াশা বেশ কিছু সময় জানালার ধারে দাঁড়িয়ে সকালে শুভ্রতার পরশ গায়ে মাখিয়ে চোখ বুজে একটা লম্বা শ্বাস নিয়ে বিছানায় ফিরে এলো। ঘরের দক্ষিণ পূর্ব কোণ থেকে একটা সুমিষ্টি গন্ধ এসে তার নাকে লাগলো। সঙ্গে সঙ্গে সচকিত হয়ে উঠল তিয়াশা। চাপা আর মধুমঞ্চির ফুলের সুবাসে পুরো ঘর ম করছে। সদ্য ফোটা ফুলের সৌরভ যেন বাতাসের সাথে মিশে রয়েছে। এক অন্যরকম ভালো লাগার আবেশে জড়িয়ে যেতে লাগলো তিয়াশা। মুহূর্তেই আবার সচকিত হয়ে নড়ে চড়ে বসল। তার ঘরে এত সকাল চাপা আর মঞ্জুরি ফুলের সুবাস আসার কথা নয়, তবুও তার পুরো ঘর জুড়ে এই দুটো ফুলের মোহনীয় গন্ধ মোহ করছে। অনেকটা সন্দিহান হয়ে বালিশের পাশ থেকে মোবাইল নিয়ে গিয়ে হাতের নরম কিছুর স্পর্শে চমকে ওঠে তিয়াশা। অনেকটা ভয়ে ভয়ে বিছানা ছেড়ে উঠে গিয়ে লাইট জ্বালিয়ে পুরো আশ্চর্যিত হয়ে রইল সে। চাপা আর মঞ্জুরিতে ভরে আছে তার ঘর। ঘরের প্রত্যেকটা কোণা খুব সুন্দর করে সেগুলো দিয়ে সাজানো। অনেকটা বিস্ময় আর হতবাক হয়ে চারিদিকে অবলোক করতে লাগলো সে। হঠাৎ তার নজর পড়ল বালিশের কোণায় একগুচ্ছ পলাশ ফুল রাখা সেখানে। তিয়াশা রীতিমতো অবাকের সপ্তম আকাশে পৌঁছালো। গুটি গুটি পায়ে বিছানার কাছে এসে দাঁড়ায় সে। বিছানার এক কোণে হাতে পলাশ ফুল হাতে নিয়ে সে আরও অবাক হলো। এগুলো শুধু পলাশ ফুল নয়, বরং পলাশের গয়না। খোপার ফুল থেকে শুরু করে হাতের বালা পর্যন্ত সব কিছুই এখানে আছে। তিয়াশা
তিয়াশা এই মুহূর্তে কি করবে কি বলবে বুঝতে পারল না। সকাল সকাল সে এত বড় একটা সারপ্রাইজ পাবে তা কল্পনাতীত। বালিশের পাশে পলাশের গয়না ছাড়াও একটা চিরকুট কুড়িয়ে পেল সে। তাতে লেখা, আলমারি খুলে দেখো, সেখানে একটা গোলাপি রঙের প্যাকেট রাখা আছে।